ডেট হচ্ছে আজকে, ডেট 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 10 তারিখ, 10/1/2024। ওকে, আমরা পড়বো ওয়েভ অসিলেশন। অসিলেশনটা আমরা মোটামুটি পড়েছি। হ্যাঁ, এর মধ্যে ওয়েভ মোশনটা পড়বো। ওয়েভ মোশনটা পড়বো। এই যে অসিলেশন, এখানে ছিল অসিলেশন বা মোশন, এখানে ছিল তো সিম্পল হারমোনিক মোশন। এটা সম্বন্ধে মোটামুটি আমরা ডিসকাস করেছি, অনেকগুলো অঙ্ক করেছি। এবং এরপরে অঙ্ক, তোমাদের যে টেকিং ইট টুগেদার যেটা আছে, সেটা তোমরা পরের বার, এই সামনের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার পরে তোমাদের এসএইচএমটা ইন্ট্রোডিউস করব পরীক্ষায়। তখন তোমরা টেকিং ইট টুগেদার আর বিভিন্ন গ্যালারি যেগুলো আছে, যেগুলো মেডিকেল হোক বা জয়েন্ট এন্ট্রান্স হোক, সেই গ্যালারিগুলো থেকে ওগুলো একটু করবে। তাহলে সেগুলো থেকে তোমাদের পরীক্ষা নিয়ে নেবো। পরীক্ষা নিয়ে নিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে সামনের সপ্তাহে, তার আগে একবার ক্লিয়ার করে নিই, এক্সামটা ক্লিয়ার করে নিই। এক্সাম স্যাটারডে বললাম না সানডে বললাম? সানডে 10:30, তাই তো নাকি? 10:30 না করে এটাকে 10 AM করে দে। 10 AM, 10 AM করে দে। হুম, 10 AM, ঠিক আছে? হ্যাঁ, 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 ওখানে বলে দেবো আমি। তার আগে আমি আমি ধর, হ্যাঁ, ঠিক ঠিক, তার মানে তার আগে আমরা একটু কনফার্ম হয়ে যাই যে 10টার সময় সানডেতে আমাদের এক্সাম হবে। এবং তোরা ফিজিক্স দিবি, যারা ফিজিক্স এক্সাম দেবে তারা দেবে চ্যাপ্টার হচ্ছে ওয়ার্ক ফর এনার্জি, আর এটা কি, সার্কুলার মোশন। সার্কুলার মোশন মোটামুটি কোশ্চেন থাকবে তোমাদের 45, 9টা কোশ্চেন। 45 × 2 সমান হচ্ছে 90 পিস কোশ্চেন থাকবে। 90 পিস যদি কোশ্চেন থাকে, তার মানে তোমাদের মার্কস হবে, মার্কস হচ্ছে তোমার 200, যাই হোক কিছু একটা মার্কস। এটা একটা মার্কস ধরলাম 200, 4 দিয়ে 360 নম্বর মার্ক, এটা পরীক্ষা হবে। আর যা তোমাদের, যদি কেউ বায়োলজি আছে, আর হ্যাঁ, 2 আওয়ার, 2 আওয়ার্স, 2 আওয়ার্স, 2 আওয়ার্স, 2 আওয়ার্স। হ্যাঁ, 2 আওয়ার, এগুলো কিছু থাকে না, জাস্ট দেখবি গোল করবি, দেখবি গোল করবি। হ্যাঁ, মোটামুটি ভালো করে একদম পরীক্ষার মতন করে প্রিপারেশন নিবি। 2 আওয়ার্সের পরে যদি এক্সট্রা কিছুটা টাইম লাগে, তাহলে সেই টাইমটা কিন্তু আমাকে যখন তোমরা অ্যান্সার সাবমিট করবে, তখন টাইমটা লিখে দেবে যে এক্সট্রা টাইম কতটা লেগেছে। এক্সট্রা টাইমটা কিন্তু নোট করে দেবে, হ্যাঁ, কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে না যে 2 আওয়ার্সের মধ্যে এই পারলাম আর করবো না, পালিয়ে যাই, ওরকম করিস না, অ্যাটেম্প গুলো কর। কিন্তু 2 আওয়ার্স মতো টাইমটা একটা বাঁধা থাক। এবার যদি 2 আওয়ার্সের চেয়ে বেশি লাগে, তাহলে আমি বলবো যে কেউ 9টার সময় চলে এসো, কোনো অসুবিধা নেই। হুম, তো এটা ইউ ক্যান স্টার্ট ফ্রম 9 AM অলসো। 9 AM থেকেও তোমরা স্টার্ট করতে পারো, এবং আমার মনে হয় 9 AM থেকে স্টার্ট করাটা বেটার হবে। তাহলে এই এক্সামটা 10টা থেকে না করে 9টা করে দিই, ঠিক আছে তো? 9টা করলে, না অরিন্দম, আসতে পারবি তো? হুম, তো উম, কষ্ট করে চলে আসিস। হুম, আর বায়োলজি যাদের পরীক্ষা হবে, দুটো বায়োলজি পেপার থাকবে। আর তোমার কেমিস্ট্রিও মনে হয় দুটো আছে, তাই তো? কেমিস্ট্রি বায়োটা তোরা দিতে পারিস, কিন্তু উম, ঘরেও দিতে পারিস। ফিজিক্সটা অ্যাটলিস্ট আমি চাইবো কেমিস্ট্রিটা বাড়িতে দেবে, হ্যাঁ একদম তাই। দরকার নেই, দরকার নেই, দরকার নেই, শুধু ফিজিক্সটা দে। ফিজিক্সের প্রিপারেশনটা যেন অ্যাটলিস্ট ভালো হয় আর কি। ঠিক আছে। ওকে, তাহলে এই থাকলো। আর নেক্সট উইকে, তার নেক্সট উইকে কিন্তু আমি যাব না। নেক্সট উইকেও কিন্তু আমি, যদি ধর নেক্সট উইকে তোর এক্সামও থাকে, যদি ধর তোর এক্সাম 23 তারিখ, 24 তারিখ পড়লো, ঠিক আছে, তাহলেও কিন্তু তুই এক্সামটা দিতে আয়। এক্সামটা হবে এসএইচএম এর উপর, সিম্পল হারমোনিক মোশন, আর হবে থার্মোডাইনামিক্স। থার্মোটা একবার নিলাম না, এখনই নিলাম, থার্মোডাইনামিক্স নিলাম। তাহলে গ্র্যাভিটেশন নিই। এসএইচএম আর গ্র্যাভিটেশন হচ্ছে নেক্সট
নেক্সট সানডে, মানে এটা হচ্ছে তোর 21 তারিখ সম্ভবত, তাই তো? এটা 21 জানুয়ারি হতে পারে, বা এটা 20th জানুয়ারিতেও হতে পারে। 20th জানুয়ারিতেও হতে পারে, কারণ ধর তোর পরীক্ষা যদি 23 তারিখে হয় তাহলে 20 তারিখে করে দেবো। তোর পরীক্ষা যদি ধর 26-27 তারিখে হয় তাহলে সেক্ষেত্রে আমরা 21 তারিখ করে দেবো। ডিপেন্ড করছে যে যেই মেনে তোর কবে ডেট পড়ছে। কিন্তু পরীক্ষাটা কিন্তু দিয়েই কিন্তু পরীক্ষা দিতে যাবে, কারণ এটা ফার্স্ট অ্যাটেম্প। দুটো অ্যাটেম্প থাকে তো। তো মোটামুটি এইটা দিয়ে গেলে অ্যাটলিস্ট যে চ্যাপ্টারগুলো প্রিপারেশন নিয়ে দিতে যাচ্ছিস সেই চ্যাপ্টারগুলো থেকে তুই পারছিস কিনা সেটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা পার্ট তৈরি হয়ে গেল, আর পরেরটা যখন দিতে যাবে তখন 12টা প্রায় কভার হয়ে যাবে। তো জিনিসটা কমপ্লিট হবে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। তাহলে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তোমার ওয়েভ মোশন। ওয়েভ মোশন, এর আগে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে অসিলেশন। অসিলেশন মানে অসিলেশন কে করে? অসিলেশন হচ্ছে একটা কণা করে। আগে ফিল করতে হবে কণা অসিলেট করে, যে ওয়েভ বলতে কি বোঝায়। এইটা না বুঝতে পারলে না সারা জীবন ওয়েভ ওয়েভ করে যাবে, কিন্তু ওয়েভ ব্যাপারটা বুঝতে পারবি না। বা ওয়েভ করতে গেলে, ওয়েভ মোশন করতে গেলে কি কি জিনিস লাগে, কোন একটা মাধ্যমের কি কি জিনিস লাগে। বিশেষ করে এখানে যে ওয়েভের কথা আমরা আলোচনা করব এর মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকবে না। তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা বাদ। সেটা সম্বন্ধে আমরা ক্লাস 12-এ আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে, সেটা আমরা ডিসকাস করব। এখানে ওয়েভ মোশন বলতে বোঝাচ্ছে সিম্পলি ইলাস্টিক ওয়েভ। ইলাস্টিক ওয়েভ মানে হচ্ছে তোমার স্থিতিস্থাপক তরঙ্গর কথা বলছে। স্থিতিস্থাপক তরঙ্গ। এবার দেখো, আমরা যে এই যে অসিলেশনটা আমরা যেটা পড়লাম, যেটাকে আমরা নাম দিলাম সিম্পল হারমোনিক মোশন, এই সিম্পল হারমোনিক মোশনের জন্য পদার্থের কি কি প্রপার্টি লেগেছে, কোন কোন প্রপার্টি কোন একটা পার্টিকেলকে অসিলেট করায়, কোন কোন প্রপার্টি দরকার বলতে পারবে? ভেবে বলো তো দেখি, কোন কোন বেসিক প্রপার্টির জন্য একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করে? বলতে পারবি? দাঁড়া, ভাব। বল দেখি, বল। না, না, আমি বলছি পদার্থের কোন ধর্মের, কোন কোন ধর্মের জন্য একটা কণা অসিলেট করে, সিম্পল হারমোনিক মোশন ছেড়ে দেয়, অসিলেট করে, ফিরে আসে, এদিক থেকে এদিকে গেল, এখান থেকে আবার ঘুরে এলো, আবার ঘুরে এলো, এই যে কোন কোন ধর্মের জন্য এটা করে? প্রথম 1 নাম্বার হচ্ছে, দেখ, ইলাস্টিসিটি। যেমন ধর, ইলাস্টিসিটি মানে হচ্ছে যে পদার্থ তার পজিশন, তার যেমন ধর একটা স্প্রিং এর কথা আমি যদি আলোচনা করি। একটা স্প্রিং প্রথমে তো এরকমই ছিল, নর্মাল ন্যাচারাল ছিল। এবার আমি কি করলাম, স্প্রিংটাকে স্প্রিংটাকে ধরে আমি চেপে দিলাম। এই যে চেপে দিলাম তার জন্য এই স্প্রিংটা হয়ে গেল স্কুইজ, স্কুইজ হয়ে গেল স্প্রিংটা। তার মানে এই স্প্রিংটা এবার তোমার এই বরাবর একটা ফোর্স দেবে, যে ফোর্সটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স, হ্যাঁ কি না? এবার রেস্টোরিং ফোর্স কোন কোন প্রপার্টির জন্য আছে, কোন ধর্মের জন্য পদার্থ রেস্টোরিং ফোর্স দেয়? ইলাস্টিসিটি। তাহলে এটা হচ্ছে প্রথম প্রপার্টি, যে প্রপার্টিটা কিন্তু দরকার। এবার ধর, এটা আমরা বুঝে গেলাম, ইলাস্টিসিটি আমরা বুঝে গেলাম। এবার যেই স্প্রিংটা ধীরে 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 বড় হচ্ছে, তারপরে এখান থেকে ধর এখানে এখন এখানে এসছে, এখানে যাওয়ার পর এবার এইদিকে ছেড়ে দিয়েছি আমি, তাহলে এখানে যাওয়ার পর কি এখানে হঠাৎ করে থেমে যায়? মানে আমি ধর এরকম করে ধর এখানে ছেড়ে দিয়েছি, এটা কি এখানে গিয়ে থেমে যায়? এখানে থামতে পারে না তো। এখানে তো একটা কিছুর জন্য ও আবার এদিকে চলে আসে। তাহলে এই পয়েন্টে থামতে পারে না। তো থামতে পারে না কেন? কোন ধর্মের জন্য থামতে পারে না? কোন একটা চলন্ত বস্তু কোন ধর্মের জন্য ধড়াম করে থেমে যেতে পারে না? হুম,
তাহলে ইলাস্টিসিটি আর ইনারশিয়া এই দুটো ধর্ম আছে বলেই কোনো একটা কণা কোনো একটা সাম্যাবস্থান সাপেক্ষে কাঁপে। এই দুটো প্রপার্টি দরকার। এবার ধর কোনো মাধ্যমে কোনো কণা কাঁপছে, কোনো মাধ্যমে কোনো কণা কাঁপছে, দাঁড়া, কোনো মাধ্যমে ধর কোনো কণা কাঁপছে, তাহলে এই কম্পনটা, তাহলে একটি কণা কোনো একটি মাধ্যমে কাঁপছে। এবার এই কম্পনটা, এই কম্পন পাশের কণাতে কি প্রবাহিত হবে? কি হতে পারে অ্যান্সার? একজন ধর একটা কণা কাঁপছে, সেই কণা কাঁপছে যে, তো পাশেরটাও কি কাঁপবে? হুম, তাহলে এখানে এটার অ্যান্সার নাও হতে পারে, হ্যাঁও হতে পারে। না কখন হবে? যখন পাশের কণার সাথে কোনো বন্ধন থাকবে না। আর এটা হ্যাঁ তখনই হবে যখন পাশের কণার সাথে আসঞ্জন বল থাকবে। আমি ধরে নিলাম পাশের কণাটা একই ম্যাটেরিয়াল, মানে একটা লোহার, ধর আমি এখানে কথার কথা বলছি যে একটা গ্যালারি আছে, ফুটবল বা ক্রিকেটের একটা গ্যালারি আছে, গ্যালারিতে লোকজন বসে থাকে, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তার পাশে আর একটা লোক হাত ধরে দাঁড়িয়ে আছে, তার পাশে আর একটা লোক হাত ধরে দাঁড়িয়ে আছে, এরকম করে পরপর পরপর। এর একজন যদি জাম্প মারতে শুরু করে দেয়, হুররে হুররে বলে জাম্প মারে, তাহলে পাশেরটাও তো জাম্প মারবে তার সাথে সাথে। তখন দেখা যায় যে একজন চিৎকার করে উঠলো বলে পুরো সবাই এরকম 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 করে উঠছে নামছে এরকম করে যাচ্ছে। কথাটা বুঝতে পারছিস আমি কি বলছি? বা ধর এখানে কোনোভাবে কোনো একটা ঘটনা ঘটে গেল, বোম ফেটে গেল বা কিছু একটা ঘটনা ঘটলো, এখানে যে ভয়টা সৃষ্টি হলো বা আনন্দটা সৃষ্টি হলো, সেটা চারিদিকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে যাওয়ার ঘটনা, এটাকে বলা হয় তরঙ্গ প্রবাহিত হচ্ছে। তাহলে কোনো একটা কম্পন বা আলোড়ন বা কোনো একটা ঘটনা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে, তাহলে আমরা তখন বলবো তরঙ্গ প্রবাহিত হচ্ছে। কথাটা বুঝতে পারছিস আমি কি বললাম? মানে ধর এখানে এখানে অনেকগুলো কণা আছে, এবার এই কণাগুলোর মধ্যে ধর আকর্ষণ বল আছে, এই যে আকর্ষণ বল এটাকে ধর আসঞ্জন বল বললাম। এবার ধর কোনো একটা টাইমে এই কণাটা কেঁপে উঠেছে, এটা কেঁপেছে, তাহলে এ যদি কাঁপে, তারপরে এও কাঁপতে শুরু করবে কিছু একটা টাইম পরে, তারপরে এও কাঁপতে শুরু করবে, এও কাঁপতে শুরু করবে কিছু টাইম পরে, কিছু টাইম পরে এও কাঁপবে, এও কাঁপবে। তার মানে কি, তখন দেখা যাবে যে এ যখন কাঁপছে এতটা, তখন এ হয়তো এতটা কেঁপে উঠেছে, এ তখন এতটা কেঁপেছে, এ তখন হয়তো এইটুকু কেঁপেছে, এ এইটুকু কেঁপেছে। তারপরের যে কণাটা আছে, সেই কণাটা যার সাথে সে হয়তো এই পিছন দিকে কেঁপেছে বা কাঁপেইনি, তারপরে কণাটা হয়তো পিছন দিকে কেঁপেছে। এইভাবে দেখলে দেখা যাবে, যদি আমি ফটো তুলি একটা টাইমে, তাহলে দেখতে পাবো এটা এরকম করে যাচ্ছে। বুঝতে পারছি আমি কি বলছি? যেমন করে একটা দড়িকে একদিকে বেঁধে যদি আমরা এরকম করে আটকে দিই, এইখানে ধর দেওয়াল আছে, এই দেওয়ালে একটা দড়ি আমি বেঁধে দিয়েছি, দড়ি, এটা হচ্ছে তো একটা দড়ি। এই দড়িটাকে যদি এখানে ঝটকা টান দিই, তাহলে কি হবে? এখানে যে তৈরি হবে, এটা তো ধীরে 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 ফ্লো করবে। এরকম করে এরকম যদি করিস, তা দড়িটা তো এরকম করে কখনো এরকম থাকবে, তার আগের মুহূর্তে হয়তো এখানে এরকম করে থাকবে। তার মানে এই যে ওয়েভটা এখানে আমি তৈরি করলাম, এই ওয়েভটা এই দিক বরাবর ফ্লো করছে, ফ্লো করতে করতে এখানে চলে এসছে। এই জিনিসটাকে বলা হয়
ওয়েভ। তার মানে তরঙ্গ যদি থাকে, তাহলে তরঙ্গ যে কথাটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটি আলোড়ন, যেটা যা প্রবাহিত হয়, প্রবাহিত হয়, এটাকে বলা হয় ওয়েভ, এটাকে বলা হয় তরঙ্গ। তরঙ্গ সেটাকে বলে। ওকে, তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে তরঙ্গ কাকে বলে। এবার তরঙ্গর কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে এই তরঙ্গ প্রবাহিত হতে গেলে তরঙ্গের জন্য, তরঙ্গ প্রবাহের জন্য প্রয়োজনীয় ধর্মাবলী, কি কি ধর্ম লাগবে বলতে পারবি? কি কি ধর্ম লাগবে? একদম, তারপর? হুম, আমি সেটাই বলছি যে মাধ্যমের ধর্মাবলী। আর এই তরঙ্গটাকে আমি স্থিতিস্থাপক তরঙ্গ বলছি, যেমন শব্দ তরঙ্গ। ইলাস্ট্রিসিটি, আর কি? ইনারসিয়া, এটা না হলে তো কাঁপবেই না। এই দুটো তো লাগবেই, স্থিতিস্থাপকতা এবং জাড্য। আর তার সাথে কি এক্সট্রা লাগলো? কোহেসিভ ফোর্স, সংশক্তি বল। মানে হচ্ছে মাধ্যমের অণুগুলির মধ্যে আকর্ষণ বল, অণুগুলির মধ্যে বন্ধন বল, এটা কিন্তু দরকার। এই তিনটে জিনিস দরকার। এইখান থেকে কিন্তু একটা এমসিকিউ শর্ট কোশ্চেন কিন্তু পড়তেই পারে। এইবার আমরা আলোচনা করব ইকুয়েশনটা কিরকম হয়, সমীকরণ। এসেছিস? আচ্ছা, ওকে, না এই জাস্ট শুরু করলাম। সমীকরণ, আমরা এসএইচএম পড়েছি। এসএইচএম এ আমাদের সমীকরণটা কিরকম ছিল? d2x dt2 ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা এটাকে আমরা লিখতাম d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তার মানে কি, এখানে শুধুমাত্র একটা কণা এক্স অক্ষ বরাবর কাঁপছে। তার মানে এই ইকুয়েশনটা কখন? যদি কোনো একটি কণা এক্স অক্ষ বরাবর কাঁপছে। তাহলে এই কণাটা যদি এক্স অক্ষ বরাবর কাঁপে, এবার ধরে নাও এটা হচ্ছে একটা মাধ্যম, মাধ্যমে অনেকগুলো কণা আছে পর 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 পর। আজকে আমার এত ফোন আসছে কেন? দাঁড়া এক মিনিট পরে। হ্যালো, ওর বাবা। হুম, তো মাধ্যম যেগুলো আছে এই মাধ্যমের ধরে নাও যখন তরঙ্গ যাবে তখন এ কাঁপবে, এ হয়তো উপর দিকে কাঁপলো, এ হয়তো কম কাঁপলো, এ তো কাঁপলো না, এটা নিচের দিকে কাঁপলো, এটা আরো কাঁপলো, এটা আরো কাঁপলো, এটা হয়তো এতটা কাঁপলো, এটা এতটা কাঁপলো, এ কাঁপলো না, তারপরটা এরকম কাঁপলো, এরকম কাঁপলো, এরকম করলো। তার মানে আমি যদি একটা ফটো স্ক্রিনশট তুলি, তাহলে আমি দেখতে পাবো এরকম করে কণাগুলো কেঁপে আছে, এরকম করে একটা মাধ্যমের মধ্যে যে কণাগুলো কেঁপে আছে। তার মানে এই যে কণাগুলো কাঁপছে এরা কিন্তু এই প্রত্যেকটা কণা কিন্তু সিম্পল হারমোনিক মোশন করছে। মানে আর কিছুক্ষণ পরে যদি আমি ফটো তুলতাম, তাহলে দেখতে পেতাম হয়তো এই যে তরঙ্গটা আছে এই তরঙ্গটা হয়ে গেছে হয়তো এরকম,
কিছু একটা অন্য হয়ে গেছে, মানে এই কণাটা যেটা এখানে কাঁপছিল এইদিকে কাঁপছে, এ হয়তো এখানে কাঁপছে, এই কণাটা স্থির ছিল সে এইদিকে কাঁপছে, এই কণাটা উল্টো দিকে কাঁপছে, এ সব থেকে বিস্তার নিয়ে কাঁপছে, এখানকার কণাটা এতটা বিস্তার ছিল সে হয়তো এখন কাঁপছে না। তো ওই মুহূর্তে তাহলে এটা t=t1 এ আমি ফটো তুলেছি, এটা t=t2 তে ফটো তুলেছি। তার মানে এখান থেকে আমি বলার চেষ্টা করছি যে তরঙ্গ তখনই মুভ করবে যখন মাধ্যমের প্রতিটা কণা কিন্তু সিম্পল হারমোনিক মোশন করবে। আর এই সিম্পল হারমোনিক মোশনের আমাদের ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে x=a sin ওমেগা t বা x=a cos ওমেগা t, ওমেগা টি প্লাস ফাই কিছু একটা, প্লাস ফাই, এরকম কিছু একটা লিখতে পারি আমরা ইকুয়েশন। এবার এইটা যদি এক্স হয়, এইটা যদি এক্স হয় আর এই অক্ষটা যদি ওয়াই হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছ কি প্রতিটা কণার এক্স, এক্স মানে কতটা, এক্স মানে কতটা ও সরণ করেছে, সেই এক্সটা পজিটিভও হতে পারে, সেই এক্সটা নেগেটিভও হতে পারে। এবার কণাটা কণাটা কোন পজিশনে আছে, কোন সময়ে আছে, আমরা দেখতে পাচ্ছি সময় যখন আলাদা তখন কিন্তু আলাদা আলাদা তাদের সরণ, পজিশন যদি আলাদা হয় তাহলে তাদের জন্য আলাদা আলাদা সরণ ছিল। এখান থেকে বুঝতে পারছিস তো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কণার সরণ সরণ তার ওয়াই অবস্থান এবং সময়, এই দুটির উপর নির্ভর করে, এদের উপর নির্ভর করে। কিন্তু এসএইচএম এর সময় সিম্পল হারমোনিক মোশন যখন ছিল, তাহলে সরণ কার উপর নির্ভর করতো? সরণ শুধুমাত্র সময়ের উপর নির্ভর করত, সময়ের উপর নির্ভর করে, বাদবাকি তো কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট, কেবলমাত্র অপেক্ষক হচ্ছে টি। তাহলে শুধু সময়ের উপর নির্ভর করতো। এখানে শুধু সময়ের উপর কি নির্ভর করবে? নির্ভর করবে কোন জায়গায় আছে প্রত্যেকটা সময়। তাহলে তো t=t1 এ যখন আমি ফটো তুললাম মাধ্যমটার, তাহলে তো সবাই একই দিকে একই রকম বিস্তার করে থাকতে পারতো, তা তো করে না। কেউ কম, কেউ বেশি, কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, এইটা হলে পজিটিভ হয়, এদিকে হলে পজিটিভ হয়, এদিকে হলে নেগেটিভ। তাহলে একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন ওয়াই পজিশনের জন্য আমরা দেখতে পাচ্ছি কখনো পজিটিভ, কখনো নেগেটিভ। তার মানে কণার যে সরণ, সেই সরণটা ওয়াই অবস্থান এবং সময়, এই দুটোর উপর নির্ভর করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এখানেই হয়ে গেল তফাৎ। এইটা শুধুমাত্র সময়ের সরণের উপর নির্ভর করে, এই যে এখানে লিখলাম দেখো, এখানে সরণ সরণ সময়ের উপর নির্ভর করে, এটা হচ্ছে এসএইচএম, আর এইটা হচ্ছে তোমার চল তরঙ্গ। কিছু বুঝতে পারলি কি বললাম এতক্ষণ ধরে? একটু শুনি দেখি কি বলছিস। হুম, একদমই তাই। তার মানে যদি অবস্থানের উপর না নির্ভর করতো তো সবাই একই রকম সরণ হতো, হয় সবাই পজিটিভ মার্চ হতো, না হলে সবাই নেগেটিভ মার্চ হতো। কিন্তু আমি যখন ওয়াইটা চেঞ্জ করছি এখানে, তখন আমি কিন্তু দেখছি সবারই সরণ সরণ আলাদা হচ্ছে। এটা হচ্ছে চলতরঙ্গ। তাই চলতরঙ্গর ক্ষেত্রে ইকুয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। কি ইকুয়েশন? তাহলে চলতরঙ্গর যে সমীকরণ, সমীকরণ যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে অবকল সমীকরণ যেটা, সেটা হচ্ছে ডি টু ওয়াই, এই এক্সটাকে আমরা এখানে ওয়াই লিখে দিচ্ছি, ঠিক আছে? এক্সটাকে ওয়াই লিখেছি, ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু 1/v² ইন্টু ডি টু ওয়াই বাই ডিটি টু। এটা দেখে একটা আধ খাপছাড়া মনে হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে এর সমীকরণ। এই সমীকরণটা যে সিদ্ধ করে, স্যাটিসফাই করে, এখানে ভিটা হচ্ছে বেগ, আর এখানে এই বরাবরটা আমরা ধরেছি এক্স, যেটাকে আমি এক্ষুনি ওয়াই বলছিলাম, এই বরাবরটা হচ্ছে এক্স,
আর কম্পন যেটা আমরা ধরছি এই বরাবরটা ধরছি ওয়াই। তার মানে আমি কিন্তু চেঞ্জ করলাম, দেখো যেহেতু সব বইয়ে এরকম দেয় তাই আমি চেঞ্জ করে নিলাম যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হয়। তাহলে ওয়াইটা কি? সিম্পল হারমোনিক মোশনের যে ওয়াই সেটা। তাহলে ওয়াই ইকুয়াল টু সিম্পল হারমোনিক মোশনে কি ছিল? এ সাইন ওমেগা টি। বলতেই পারি ওয়াই অক্ষ বরাবর কাঁপছে। কি গো? ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই। আমি ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর কাঁপছে, কারণ এখানে যে কনসিডারেশন ধরেছি, এখানে যে কণাগুলো থাকছে পর 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 যে কণাগুলো থাকছে তারা তো এই বরাবরই কাঁপবে। একটা সিস্টেমেটিক কম্পন হবে, একটা সিস্টেমেটিক কম্পন হবে তাদের। এরকম 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 কাঁপবে। কোনো একটা টাইমে যদি আমি ফটো তুলি তাহলে এরকম কাঁপবে। তার মানে আমি যদি দেখি তাহলে দেখবো একটা সিস্টেমেটিক এরকম একটা কম্পন হচ্ছে। কথার কথা। তাহলে এই যে কম্পনটা হচ্ছে এই কম্পনটা কিন্তু ওয়াই দিক বরাবর হচ্ছে, সেই জন্য প্রতিটা কণার যদি আমি প্রতিটা কণার যদি আমি ইকুয়েশন লিখি তাহলে এইটা হবে। প্রতিটা কণার, প্রতিটি কণার যদি আমি ধরি। এবার বলো তো দেখি, যদি এই তরঙ্গের বেগটা ভি হয় তাহলে এই যে কণাটা, এখানে ধরো না একটা কণা আছে, কথার কথা এটা ধরছি বি কণা, আর এখানে ধরো না একটা কণা আছে এ কণা। তাহলে এবার আমাকে বলো তো দেখি, বি কণাটা দশায় পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে যদি তরঙ্গটা এদিকে এদিকে এগিয়ে যায়? ভেরি গুড। কেন? হুম। না না, সেদিক দিয়ে বলছি না। আমি বলছি তরঙ্গটা তো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে আলোড়ন সৃষ্টি কোন দিকে হয়েছে? আলোড়নটা তাহলে বাম দিকে যদি আলোড়ন সৃষ্টি হয় তাহলে বাম দিন তো আগেই কেঁপে গেছে। তাহলে বি অনেক পরে কাঁপবে। বি অনেক পরে কাঁপবে কারণ আলোড়ন এখান থেকে সৃষ্টি হয়েছে, তারপরে এরা সহশক্তি আছে মানে এরা সব হাতে হাতে জুড়ে জুড়ে আছে। এ কেঁপে উঠেছে বলে পাশেরটা কাঁপছে, তার জন্য পাশেরটা এ কিন্তু কাঁপছে। এ কাঁপছে নিজের মতো। এবার এর ইনফরমেশনটা তার পাশে পৌঁছাচ্ছে, তার পাশে পৌঁছাচ্ছে, তার পাশে পৌঁছাচ্ছে, তার পাশে পৌঁছাচ্ছে। যেমন করে একটা তার এরকম করে যদি আমি তারটাকে পাট করে টেনে দিই তাহলে যেমন হয় তেমন। এখানে তার মানে এখান থেকে এই এ পয়েন্টের তুলনায় বি পয়েন্ট কিন্তু পরে ইনফরমেশন পাচ্ছে, তাই দশায় পিছিয়ে আছে। তাহলে বি বিন্দু এ বিন্দুর সাপেক্ষে দশায় পিছিয়ে থাকবে। তাহলে আমি যদি ধরে নিই যে এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে কত দশা পিছিয়ে থাকবে? বলো। যদি এ বি এর মধ্যে দূরত্ব যদি মনে করি, মনে করি এ বি সমান হচ্ছে এক্স, তাহলে এ বিন্দুটা বি বিন্দুটা এ শুরুর বিন্দু থেকে এক্স দূরত্বে আছে, তাহলে কত দূরত্ব পিছিয়ে কত দশায় পিছিয়ে থাকবে? বলতো দেখি, একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে কত দশা? আচ্ছা। হুম। এই যে এইটা এইটা এটা কত দশা পার্থক্য হবে? এখান থেকে এইটুকু এ, এখানে ধরে নে বি, এটার নাম দিচ্ছি এম। তাহলে এ এম মানে কত? এটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তো। না না, আমি জানি না এটা কোথায় আছে, আমি তো জানি না। এক্স, আমি জানি না এটা এক্স। এটা তো এ এমটা তো পূর্ণ একটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই যে এম দৈর্ঘ্য, এম দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এবার পূর্ণ তরঙ্গ তরঙ্গ হয়ে গেলে দশা পার্থক্য কত হয়?
না না, 3 কেন আসছে? তুই 3/4 কেন ধরছিস আমাকে বল? আমি তো জানি না বিটা কোথায় আছে। বিটা এখানেও থাকতে পারে। আমি এক্স ভেরিয়েবল ধরেছি। এই এক্সটা আমি ভ্যারিয়েবল ধরেছি। এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। আপাতত ছবিতে দেখানোর জন্য কোনো একটা পয়েন্টে নিয়েছি। তাহলে কি একটা ডেফিনিট ভ্যালু হবে? এটাও একটা অপেক্ষক হবে। এবার তুই আমাকে, আমি যেগুলো পরপর বলছি সেগুলো শোন। পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে কত দশা পার্থক্য? পুরো ১ পাক ঘুরে গেছিস। একবার পুরো অসিলেশন হয়ে গেছে। তাহলে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য মানে কোণ। পুরো ১ পাক ঘুরে গেলে কোণ কত কোণ যায়? 0 বা 2 পাই। 2 পাই বলবো। 0 মানে তো আর চেঞ্জই হলো না। 2 পাই রেডিয়ান, ৩৬০ ডিগ্রি। আমি যদি ১ পাক ঘুরি তাহলে তো ৩৬০ ডিগ্রি হয়। তার মানে এখানে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কৌণিক যে তফাৎ সেটা হচ্ছে ৩৬০ ডিগ্রি বা 2 পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তো ল্যামডা দৈর্ঘ্যে, এই যে ল্যামডা দৈর্ঘ্য এ থেকে এম, ল্যামডা দৈর্ঘ্য, তাতে দশা পার্থক্য কত হলো? ঠিক তো? ল্যামডা দৈর্ঘ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই। এক দৈর্ঘ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে এক্স দৈর্ঘ্যে দশা পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এত রেডিয়ান। তাহলে এইটা হলো আমার দশা পার্থক্য। এইটা হলো আমার দশা পার্থক্য। তাহলে এবার আমাকে বলো, এ এর সমীকরণ, এ এর সমীকরণ, এ এর সমীকরণ যদি তোমার হয় y ইকুয়াল টু a সাইন ওমেগা টি, তাহলে বি এর সমীকরণ কি হবে? কোনটা চেঞ্জ হবে? কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে? দশা পার্থক্য মানে কোন জায়গাটায় আমি চেঞ্জ করব? এই যে সমীকরণের এই জায়গাটা ওমেগা টি। ওমেগা টি ওমেগা টিই থাকবে, এরটা তো ওমেগা টি। এবার বি দশায় পিছিয়ে আছে না এগিয়ে আছে? হুম, এইদিকে তো তরঙ্গ যাচ্ছে, এইদিকে তরঙ্গ যাচ্ছে, তার মানে বি পিছিয়ে আছে। তাহলে পাতি ইকুয়েশনটা হবে এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। ব্যাস, এইটাই হয়ে গেল আমার চল তরঙ্গের ইকুয়েশন। এইটা কিন্তু ছিল আমার এসএইচএম এর ইকুয়েশন, একটা কণা। আর এইটা, এই এক্স বলে আমি কটা কণার কথা ভাবতে পারি বলো? লক্ষ লক্ষ কোটি 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 কণা। কারণ এক্স এর ভ্যালু তুমি চেঞ্জ করবে, একটা ইনফরমেশন পাবে। এক্স এর ভ্যালু আবার চেঞ্জ করবে, আর একজনের ইনফরমেশন পাবে। এক্স এর ভ্যালু ল্যামডা নিলে অন্য ইনফরমেশন পেলে, এক্স এর ভ্যালু 2 ল্যামডা নিলে অন্য ইনফরমেশন পেলে। তার মানে ইউ উইল গেট ইনফরমেশন অল দ্য টাইম। শুধুমাত্র এক্স ভ্যারি করে করে, এক্স ভ্যারি করে করে কিন্তু তুমি ইনফরমেশন পেতে পারো। ওকে, বুঝতে পেরেছো তো না পারোনি? কিরে, তাহলে আমরা এখানে দেখি, তাহলে এইখানে ইকুয়েশনটা দাঁড়ালো যে এসএইচএম এর ইকুয়েশন, এসএইচএম এর সমীকরণ দাঁড়িয়েছিল ওয়াই অক্ষ বরাবর কম্পন, ওয়াই অক্ষ বরাবর কম্পন যদি হয়, তাহলে তার ক্ষেত্রে সমীকরণ আমার দাঁড়িয়েছিল ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আর চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গের সমীকরণ যদি ওয়াই অক্ষে কম্পন, ওয়াই অক্ষে কম্পন, কণার কম্পন এবং এক্স অক্ষে তরঙ্গের গতি যদি হয়, এক্স অক্ষের পজিটিভ দিকে তরঙ্গ গতি যদি হয়, তাই খাও।
ঠিক আছে, আমি পকোড়া বানালে অনেক দিন পর খেতে হবে। হুম, ঠিক আছে। তাহলে এই যে 2 পাই বাই ল্যামডা, এই 2 পাই বাই ল্যামডাটাকে আমরা বলি কে। কেটাকে কি বলা হয়? ওয়েভ ভেক্টর। তরঙ্গ ভেক্টর। মনে পড়েছে না পড়েনি? পড়েছিলিস কোনো একটা টাইমে? হুম, তাহলে ইকুয়েশনটা আমার কি দাঁড়ালো? এ সাইন ওমেগা টি মাইনাস কে। তাহলে এবার বলো তো দেখি, ওমেগা টি মাইনাস কে এক্স হলো, এটা যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যেত তাহলে কি হতো? তাহলে বি বিন্দু দশায় এগিয়ে থাকতো না পিছিয়ে থাকতো? হুম 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 হুম, একদম তাই। তার মানে এবার আবার চলো তরঙ্গ বললাম। হুম, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। একদম তাই, ওখানে পজিটিভ হতো, একদম তাই। দেখো চলো তরঙ্গ ওয়াই অক্ষ বরাবর কম্পন কম্পন এবং নেগেটিভ এক্স অক্ষ বরাবর বরাবর তরঙ্গ গতি যদি হয়, তাহলে কিরকম দেখতে হবে? এরকম ধরে নাও, এরকম হলো। ধরে নাও এখানে বি বিন্দু, এখানে এ বিন্দু, কণা এইদিকে আসছে। এ বিন্দুতে সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স। এক্স হচ্ছে পথের পার্থক্য। এক্স হলো পথের পার্থক্য, মানে পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য কত হবে? এক্ষুনি দেখলাম, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। ঠিক। এবার আমাকে দেখতে হবে এটা বাম দিকে, তাহলে তাহলে এবার বলো তো দেখি, এ বিন্দুটা বি বিন্দুটা এগিয়ে আছে না পিছিয়ে আছে? আলোড়ন কোন দিকে সৃষ্টি হয়েছে? আলোড়ন আলোড়ন বিতে বরং সৃষ্টি হয়েছে বলতে পারি। মানে এ বির যদি আমি কথা বলি, তাহলে বি থেকে সৃষ্টি আলোড়ন তো তার আগে থেকেই সৃষ্টি হয়েছে, কিন্তু এ আর বি যদি আমি ভাবি, তাহলে বিতে সৃষ্টি হয়েছে, এতে পরে এসছে। তার মানে বি এগিয়ে আছে। তার মানে বি বিন্দু এ বিন্দুর এই যে ইনফরমেশন, এই ইনফরমেশন থেকে লিখতে পারি বি বিন্দু এ বিন্দুর তুলনায় দশায় এগিয়ে আছে। তার মানে এখানে ইকুয়েশন কি দাঁড়াবে? y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এই যে এক্স যদি থাকে, এই এক্স মানে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এখানে প্লাস মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। অনেক সময় ইলেভেনে আমি যখন পড়াশোনা করতাম তখন আমাদের মনে রাখতে বলেছিল, মুখস্থ করতে বলেছিল যে মাইনাস হলে পজিটিভ দিকে যায়, প্লাস হলে নেগেটিভ দিকে যায়। কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে আলোড়ন কোথায় সৃষ্টি হয়েছে আর আমি কোথায় দেখছি, সেটার উপর কিন্তু নির্ভর করছে। ওকে, তাহলে এইটা সাইন ছাড়া যদি কস দিত তাহলে কি হতো না? যদি সাইন ছাড়া কস দিত তাহলে কি আমরা এটা করতে পারতাম না? বলো। আহ, এই যে ইকুয়েশন গুলো আমরা লিখলাম, প্লাস মাইনাস কে এক্স, এই ইকুয়েশন এটাও হতে পারে কস ওমেগা টি প্লাস মাইনাস কে। সাইনও হতে পারে, কসও হতে পারে, আবার এদের যোগফলও হতে পারে। এরকম হতে পারে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স
প্লাস বি কস ওমেগা টি মাইনাস সিএক্স, এটাও হতে পারে। তাহলে এটা সমান আমরা জানি কি হয়, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এসে যে আমরা করেছিলাম না, করিনি, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, সেখানে ফাই সমান হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ, আর এটা হচ্ছে অ্যামপ্লিচিউড বিস্তার, মোট বিস্তার যেটা হয় সুপারপজিশনের দরুন। তারপরে এরকম বিভিন্ন ধরনের কেস কিন্তু আমাদের আসতেই পারে। হুম, তো এইটা হলো আমাদের চলতরঙ্গের সমীকরণ। তাহলে প্রশ্ন পরীক্ষায় কি পড়তে পারে সেগুলো আমরা যদি দেখি, একটা সিম্পলেস্ট ফর্ম, খুব সিম্পলেস্ট ফর্ম একটা প্রশ্ন পড়তে পারে। সিম্পলেস্ট প্রশ্ন পড়তে পারে যে, মনে করো একটি চলতরঙ্গ, চলতরঙ্গ, চলতরঙ্গের সমীকরণ, সমীকরণ y ইকুয়াল টু 5 সাইন 200 পাই টি প্লাস 300 পাই জেড এত সেন্টিমিটার। কথার কথা এরকম কিছু একটা দেওয়া আছে। ওকে, এবার তোমাকে বলছে যে কণার কম্পনের বিস্তার কত, তারপর বলছে, হ্যালো, হ্যাঁ, কণার, কেন বলতো, আচ্ছা আমি করছি একটু পরে, হ্যাঁ, সর্বোচ্চ বেগ কত, ওকে, তরঙ্গ বেগ কত, কণাটি, এই কণাটি কোন অক্ষে কাঁপছে, কণাগুলি কোন অক্ষ বরাবর কাঁপছে, তরঙ্গ কোন দিকে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তরঙ্গটি কি প্রকৃতির, তির্যক না অনুদৈর্ঘ্য। এই ধরনের নানা রকম কোশ্চেন তোমাকে একটা ইকুয়েশন থেকে জিজ্ঞেস করতে পারে, যা খুশি জিজ্ঞেস করতে পারে, কারণ একটা ইকুয়েশন মানে সেখান থেকে অনেক ইনফরমেশন বেরিয়ে আসে। তাহলে এইগুলোর মধ্যে কোনটা কোনটা তোমরা পারবে বলো দেখি, শুনি। এখান থেকেই কিন্তু কোশ্চেন পড়বে, চলতরঙ্গের দুটো তিনটে ইকুয়েশন কত হবে বলো। হুম, হুম, কত বললি বিস্তার, না, বলো কে বলতে পারবে, 5 সেন্টিমিটার, সাইনের কোনো একক হয় না, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, একদম তাই, 5 সেন্টিমিটার। সর্বোচ্চ বেগ কত এটা বলতে পারবে কণার, মনে হয় এখন না, তাই তো নাকি, বলতে পারবি, বলতে পারছো না, তরঙ্গ বেগ কত, কণাটি কোন দিকে কাঁপছে, কণা কোন অক্ষ বরাবর কাঁপছে, নেই, কোথায় এক্স, এক্স এক্স তো এখানে নেই কোথাও, কোথায়, কোনটা বললি, কণাটি কোন দিক বরাবর কাঁপছে, কণাটি কোন দিক বরাবর কাঁপছে, কণাগুলি মাধ্যমের, আরেকবার বল, ফাইনাল অ্যান্সার, নেগেটিভ বা পজিটিভ ওয়াই অক্ষ, তার মানে ওয়াই অক্ষ বরাবর, কারণ এখানে কণার কম্পন, এটা কণার বিস্তার, কণার সরণ, এটা কণার সরণ, তরঙ্গ কোন দিকে প্রবাহিত হচ্ছে, কোন অক্ষ, নেগেটিভ কি অক্ষ,
কোথায় এক্স আছে? এটা তোরা এক্স দেখছিস? জেড দিয়েছি। ইয়েস, ইয়েস। তাহলে কোন দিকে হবে? কোন দিক বরাবর তরঙ্গ যাচ্ছে? বাঁদিকে, তার মানে নেগেটিভ জেড। তার মানে হচ্ছে নেগেটিভ জেড অক্ষ বরাবর। তরঙ্গটি তির্যক না অনুদৈর্ঘ্য? অনুদৈর্ঘ্য আর তির্যক তরঙ্গ সম্বন্ধে কি আমরা জানি আপাতত? তোমরা জানো? দেখো, সেটা প্রথম আমি বলে দিই। এখানে অ্যান্সার হবে তির্যক। ওকে, বলে দিই। তাহলে তির্যক আর অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্বন্ধে একটা আইডিয়া ফার্স্ট দিয়ে দিই। তির্যক মানে হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ। আর অনুদৈর্ঘ্য মানে হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভ। এখানে মানে হচ্ছে, দেখো, তরঙ্গের গতির দিক, তরঙ্গের গতির দিক এবং কণার কম্পনের দিক, এরা যদি একই হয়, একই অক্ষ বরাবর হয়, তাহলে হবে তোমার অনুদৈর্ঘ্য। আর যদি তরঙ্গের গতির দিক এবং কণার কম্পনের দিক এরা যদি পরস্পর লম্ব অক্ষ বরাবর হয়, লম্ব অক্ষ বরাবর যদি হয়, তাহলে হবে তির্যক। অনুদৈর্ঘ্যের এক্সাম্পল কি? অনুদৈর্ঘ্যের এক্সাম্পল কি? শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ। দেখো, এখানে এটা যদি মুখ হয়, মুখ দিয়ে প্রথমে এটা বাতাস, আর এটা হচ্ছে ধরে নাও কান। তাহলে এখানে কি হবে? প্রথমে বাতাসে কি দেবে? এখানে প্রেসার দেবে, তাহলে ঘন হবে। আর এটা ফাঁকা ছিল, ঘনী। এটা ঘনীভবন। আর এগুলো তনুভবন হয়ে আছে। এবার যেই এটা কি করবে, এটা যদি চাপ দিয়ে দেয় স্থিতিস্থাপকতার জন্য, কি হবে? পাশে চাপটা দেবে। এবার ফ্রি হতে চাইবে, তার মানে পাশে এটা ফ্রি হলো, এবার এই জায়গাটা ঘন হবে, তারপরে এগুলো ফ্রি আছে, তারপরে ধীরে ধীরে তারা কাঁপছে কোন দিকে কণাগুলো? ঘনীভবন তনুভবন, যেদিকে যাচ্ছে সেদিকে কাঁপছে। হ্যাঁ কি না? আমি ধর তোর তোর কান আছে, আমি এখান থেকে চিৎকার করলাম, তাহলে এখানে বাতাসগুলো ঘন হবে, ঘন হওয়ার জন্য স্থিতিস্থাপকের জন্য আবার লঘু হবে। লঘু হলো মানে পরেরটাই চলে গেল। ঘন হলো, লঘু হলো, ঘন হলো, লঘু হলো, নিয়ে তোর কানের কাছে পৌঁছানো। তার মানে যেদিক বরাবর কণা কাঁপছে মাধ্যমের, সেই দিক বরাবরই তরঙ্গ কিন্তু গতিশীল হচ্ছে। তাহলে এইটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ। আর তির্যক তরঙ্গ কি? যেমন ধরো না, একটা পুকুর যদি হয়, একটা পুকুরের জল, ধরো না একটা পুকুর, পুকুরে যদি তুমি ঢিল ফেলে দাও একটা ডুব করে, তাহলে যে তরঙ্গটা সৃষ্টি হয়, এরকম করে তরঙ্গ হয় না? এই তরঙ্গটা দেখো তো, তরঙ্গটা কোন দিকে যায়? এই বরাবর যায় না ঢেউটা? এখানে যদি আমি ঢিল ফেলে দিই, তাহলে এই জলগুলো কাঁপে কোন বরাবর? এই বরাবর। কিন্তু তরঙ্গটা যায় কোন বরাবর? এই বরাবর। তাহলে এটা পরস্পর লম্ব হলো না? জলের কণাগুলো কাঁপছে উপর নিচে, আপ ডাউন। আর তরঙ্গ, এটা তরঙ্গের গতি, তরঙ্গের গতি। আর এটা হচ্ছে কণার কম্পন, পরস্পর পরস্পরের সাথে লম্ব। এইটাকে বলা হয় তির্যক তরঙ্গ। বুঝেছো না বুঝোনি? কি সব বুঝতে পেরেছো?
তাহলে আমার মনে নেই, কিছু একটা লিখে দিচ্ছি, হ্যাঁ? এটা ধরলাম। মানে এইটার ক্ষেত্রে দেখো, এটা ৩০০ পাই পরেরটা? আচ্ছা। হুম, হুম, হুম। এবার দেখ, এখানে y অক্ষ বরাবর কণা কাঁপছে। কণা কাঁপে। আর এখানে দেখলাম নেগেটিভ z অক্ষ বরাবর তরঙ্গ গতিশীল। তাহলে পারপেন্ডিকুলার হলো না? পারপেন্ডিকুলার টু ইচ আদার। তার জন্য কি তরঙ্গ হবে এটা? তির্যক তরঙ্গ। তাহলে এটা হলো। এবার দেখো আমরা কি কি জিনিস তৈরি করতে পারি এখানে। তার আগে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা করবে হোমওয়ার্ক। আদার্স অ্যান্সার গুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওরা ইজিলি করে দেবে। আমি সব থিওরিটা আগে বলে দিই। থিওরি বলার জন্য আমরা ধরে নিচ্ছি ইকুয়েশনটা, থিওরিটা একটু বলার জন্য ইকুয়েশন আমি ধরে নিচ্ছি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস kx। ওকে, এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেগা, ওমেগা মানে কি? 2 পাই বাই টি। কে মানে কি? 2 পাই বাই ল্যামডা। তাহলে এখানকার ভ্যালু ওমেগা, ওমেগা সমান যদি তোমার 100 পাই হয় তোমার কোশ্চেনে, তাহলে এখান থেকে তুমি টাইম পিরিয়ড সমান কত বার করতে পারবে? পর্যায়কাল। আবার এটা সমান যেহেতু 300 পাই, তার মানে এখান থেকে তুমি ল্যামডা বার করতে পারবে। আর তরঙ্গ বেগ যেটা হয়, তরঙ্গ বেগ, এটাকে অনেক সময় দশাবেগও বলা হয়। ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি এটা সমান কি? এটা সমান হচ্ছে ল্যামডা বাই টি। একক সময়ে কতটা দৈর্ঘ্য যায়? টি সময়ে দৈর্ঘ্য যায় কতটা? টি মানে তো পর্যায়কাল। তাহলে পর্যায়কালে দৈর্ঘ্য কতটা যাবে? ল্যামডা দৈর্ঘ্য, দৈর্ঘ্য যাবে ল্যামডা। তাহলে এক সময়ে কত যাবে? ল্যামডা বাই টি। তাহলে এটা হয়ে গেল ল্যামডা বাই টি। তাহলে ল্যামডা বাই টি যদি হয়, আমি এটাকে লিখতে পারি 2 পাই উপরে গুণ করে দাও, উপর নিচে। তাহলে 2 পাই নিচে হলো টি ইন্টু ল্যামডা বাই 2 পাই লিখতে পারি। তার মানে আমি এটা লিখতে পারি 2 পাই বাই টি বাই উল্টে দিতে পারি 2 পাই বাই ল্যামডা। তার মানে আমরা ওমেগা বাই কে লিখতে পারি। তাহলে এই যে ফেজ ভেলোসিটি ভিপি বা তরঙ্গ বেগ ভি ওয়েভ, এটাকে আমরা লিখতে পারি ভিপি ইকুয়াল টু ওমেগা বাই কে। তাহলে তরঙ্গ বেগ সমান হচ্ছে ভি সমান হচ্ছে ওমেগা বাই কে। এই একটা জিনিস পেলাম। ওকে না ওকে নয়? এটা হলো তরঙ্গের বেগ। এবার যদি বলে কণার বেগ কত? কণার বেগ, তাহলে ধরলাম ছোট হাতের ভি। কণার বেগ কি হতে পারে বলো ইকুয়েশনে? কণার বেগ কি হতে পারে? এই যে ইকুয়েশনটা, এই এখানেও তাই হবে। তার আগে দেখ, কণার বেগ, কণার বেগ এখানে কণার সরণ কোনটা? কণার সরণ কোনটা এই সমীকরণে? ওয়াই। তাহলে কণার বেগ কি হবে? ডেল ওয়াই ডেল টি, ডেল ওয়াই ডেল টি। আমি কণার সরণকে কণার সরণকে টাইম দিয়ে ডেরিভেটিভ করে দেবো। ডেল ওয়াই কেন করলাম? কারণ এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করতে চাই না, আমি শুধু টি এর সাপেক্ষে করতে চাই। যখন অনেকগুলো অপেক্ষক থাকে এবং আমরা যখন যে কোনো একটা অপেক্ষকের সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, অন্যগুলোকে চেঞ্জ না করতে চাই,
তখন আমরা ডেল নিই। ওকে, তারপর ডেল ওয়াই ডেল টি মানে হচ্ছে ডিওয়াই ডিটিই বটে, কিন্তু এক্সটা কনস্ট্যান্ট হবে। তাহলে বলো এটা ডেরিভেটিভ করলে কি হবে? ডেল ওয়াই ডিটি। তাহলে কণার বেগ, এটা যদি আমরা ছোট হাতের ভি ধরি, এটাকে আমরা লিখবো ডেল ওয়াই ডেল টি। তার মানে কি ডেল ওয়াই ডেল টি মানে? এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এর জন্য কি আসবে? এবার বলো এইটার ডেরিভেটিভ কি হবে? টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু ওমেগা আসবে, কারণ এই এক্স তো কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে। বুঝতে পারলি না পারলি না? যেমন সিম্পল হারমোনিক মোশনে হয়েছে তেমন হবে। তার মানে হবে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। এটা হলো কণার বেগ। তাহলে কণার বেগের ফর্মুলা কি হলো? ভি সমান ই ওমেগা কস ওমেগা টি। যেমন হয় আমাদের মাইনাস কে এক্সটা যোগ হলো চল তরঙ্গের জন্য। যদি মাইনাস কে এক্স প্লাস কে এক্স এরকম না থাকে, তাহলে সেই সমীকরণটা শুধু সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ হবে, সেটা চল তরঙ্গের সমীকরণ হবে না। চল তরঙ্গের সমীকরণে একটা টি এর পার্ট, একটা এক্স এর পার্ট প্লাস বা মাইনাস আকারে থাকতে পারে। সে যে কেউ প্লাস হতে পারে, যে কেউ মাইনাস হতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু আমাকে প্লাস বা মাইনাস আকারে ওমেগা টি আর কে এক্স থাকতে হবে, এবং সেটা সাইনে থাকতে হবে বা কসে থাকতে হবে, তাহলেই আমি চলতরঙ্গ পাবো। শুধু যদি কস ওমেগা টি থাকে, তাহলে ওটা হচ্ছে শুধু সিম্পল হারমোনিক মোশন। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে এটা পেলাম কণার বেগ। এবার যদি বলে কণার সরণের স্পর্শকের নতি গ্রেডিয়েন্ট, যদি আমি বলি গ্রেডিয়েন্ট, কোন একটা গ্রেডিয়েন্ট বার করতে গেলে কি করতে হয়? y ইকুয়াল টু এক্স এর যে গ্রেডিয়েন্ট হয়, কোন জায়গায় গ্রেডিয়েন্ট বার করতে গেলে আমরা কি বার করি ক্যালকুলাসে? ডিওয়াই ডিএক্স বার করি না? তা এখানে যদি নতিটা আমরা বার করি, তাহলে ডিওয়াই ডিএক্স না লিখে আমরা কি লিখবো? ডেল ওয়াই ডেল এক্স। কেন? তখন টি কে আমরা কোনোভাবে ডিস্টার্ব করব না। এই নতিটার মান ধরলাম এম। তাহলে এম সমান ডি ডেল ওয়াই ডেল এক্স। তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে? দেখো তো এম সমান কি আসবে বল? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে সাইনটা হয়ে যাবে কস, আর শুধুমাত্র মাইনাস কে বাইরে আসবে। তাহলে মাইনাস কে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স। এটা কি বোঝা গেল না? বোঝা গেল না? কি গো, বুঝতে পারছি না তো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, সেই জন্য তো ডেল লিখেছি। টি তখন ধ্রুবক থাকবে, টি তখন ধ্রুবক থাকবে। হুম, টিটা তখন নেব না। তাহলে ভি বাই এম সমান কত হবে? লিখে নাও, এই পেজটা ইম্পর্টেন্ট। মানে আছিস? লিখে নিবি। স্টার্টিংটা একটা হয়ে গেলে তারপরে ঝরঝর ঝরঝর করে জিনিসটা এগোয়। আগে জিনিসটা কি সেটা যদি না জানিস, ফটাফট অঙ্ক করতে লাগিস, তাহলে জাস্ট রবটের মতন করা হয়, সেখানে কোনো ফিলিংস থাকে না। তো ফিজিক্সটা ফিল না করলে হুম, অসুবিধা হয়। হ্যাঁ, ভি বাই এম সমান কত? এবার বলো। কণার বেগ, অতএব কণার বেগ বাই নতি সমান কত হবে? কণার বেগ মানে তো ছোট হাতের ভি, নতি মানে তো ছোট হাতের এম, তাহলে কত হবে বলো? কণার বেগ মানে কি পেলাম? এ ওমেগা। হ্যাঁ, তাহলে ওমেগা বাই কে সমান কি?
তাহলে এগুলো সব কেটে গিয়ে হবে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা বাই কে। তাহলে মাইনাস ওমেগা বাই কে মানে হচ্ছে মাইনাস ভি বা মাইনাস ভি ফেজ। তাহলে এইটা হচ্ছে তরঙ্গ বেগ বা দশাবেগ। এই যে সমীকরণটা এটা কিন্তু মনে রাখতে হবে। কণার বেগ মনে রাখবি যে দুজনের আলাদা আলাদা বেগ, তরঙ্গ আলাদা। কেউ একজন ধর কাঁপছে, সে ধীরে ধীরে কাঁপতে পারে, কিন্তু সেই কাঁপনটা কত স্পিডে ছড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গের বেগ। একজন যে কাঁপছে সে বিরাট কাঁপতে পারে তাড়াতাড়ি ঝপঝপ ঝপঝপ করে, তার বিরাট বেগ হতে পারে, কিন্তু তার যে কম্পন, তার যে আলোড়ন, সেটা কত বেগে ছড়িয়ে যাবে সেটা হচ্ছে তরঙ্গ বেগ বা দশা বেগ। তাহলে কণার বেগ, হ্যাঁ বলো। ওটা ছিল তোমার পদার্থ তরঙ্গ, পদার্থ তরঙ্গের বেগ। পদার্থ তরঙ্গের বেগ হচ্ছে যে পদার্থর কথা বলছি তার বেগের সাথে সমান। কেন বলতো? মারবি আমাকে? তাহলে হলো। তাহলে এখান থেকে আমরা সব বার করতে পারবো। তাহলে দেখো কণার বেগের ম্যাক্সিমাম মান কত বেরোলো? ওমেগা এ বেরোলো না? তাহলে সবই কিন্তু তুই বার করতে পারিস এখানে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কণার বেগ ভি সমান হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স যদি হয়, তাহলে সর্বোচ্চ কণার বেগ সমান হবে এ ওমেগা ভি ম্যাক্স। এবার ধরো এখান থেকে কণার বেগ পেলাম, কণার ত্বরণ কত হবে? এ সমান দাও, আবার ডেরিভেটিভ মেরে দাও, ডেল ভি ডেল টি। ডিভিডিটি কেন করছি না? কারণ ওখানে এক্স বসে আছে, ও অপেক্ষক, মানে ও হচ্ছে তোমার ভেরিয়েবল, চল রাশি। তা ওই সাপেক্ষে করব না, আমরা শুধু টি এর সাপেক্ষে করব, তাই আমি ডেল নিচ্ছি। তাহলে এখানে আবার ডেরিভেটিভ মারো এটার, তাহলে এইটা হবে এ ওমেগা কস ওমেগা টিটা হয় মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর ওমেগা টি মাইনাস কে এক্স এর টি এর সাপেক্ষে করলে শুধুমাত্র শুধু ওমেগা আসবে, তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবার দেখো তো কিছু হচ্ছে কিনা। এটা কি? এটা এক্স নয়? তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক। তার মানে চলতরঙ্গের কণার তরঙ্গ, কণার বেগ, কণাগুলো আমি বলতে চাইছি, তার মানে প্রতিটি কণা যে এসএইচএম করে সেটা বুঝতে পারলাম আমরা। প্রতিটি কণা এসএইচএম করছে, তাহলে সর্বোচ্চ ত্বরণ কত হবে? সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স, এটা কত হবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ, এটা হবে। কোনটা ভিম্যাক্স? ভিম্যাক্স মানে কি? ওমেগা, এই যে ভি এর মান, এইটা ভি মানে কণা, কণার বেগ, কণার ভি এর ইকুয়েশন, এটা কসের সর্বোচ্চ মান কত, এক নয়? সেই ওমেগা হলো। ক্লিয়ার? তাহলে এই ধরনের জিনিস যা প্রবলেম থাকবে শুধুমাত্র ইকুয়েশন সংক্রান্ত, এটা তোমরা কদিন করো। তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হতে পারে, প্লাস মাইনাস হতে পারে এ সাইন 2 পাই/ল্যামডা ইন্টু ভিটি প্লাস মাইনাস এক্স হতে পারে। এগুলো সব একই ইকুয়েশন, এটা প্রমাণ করিস, এটা যে একই ইকুয়েশন প্রমাণ করিও। এই দুটোই কিন্তু, এগুলো হচ্ছে সব চলতরঙ্গের সমীকরণ। তাহলে বই থেকে তোমরা চেক পয়েন্ট যেগুলো পাবে, সেই চেক পয়েন্ট থেকে একটু দেখে নিও। চেক পয়েন্ট 1 বা 1.1 বা কিছু একটা থাকবে যেখানে শুধুমাত্র এই ইকুয়েশনস দেওয়া থাকবে এবং ইকুয়েশনস থেকে বিভিন্ন ভ্যালু বের করতে দেবে। এগুলো তোমরা একটু দেখো। ওকে, আজকে এখানেই থাক। আজকে ইন্ট্রোডাকশন হলো
তাই একটু টাইম লাগলো। পরের দিন গাড়ি একটু বেশি স্পেসে এগোবে। কিন্তু প্লিজ তোমরা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝে নিও, তাহলে পরের পেসে তোমাদের অসুবিধা হবে না। ওকে? চলো টাটা, বাই।